কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ালো রাজ্য সরকার। হাওড়া থেকে আলাদা করা হলো বালি পুরসভাকে। উন্নত পরিষেবার লক্ষ্যে বালিকে হাওড়া পুরসভার সঙ্গে যুক্ত করা হয়েছিল, কিন্তু সেই প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছিলেন তৎকালীন প্রাক্তন মেয়র। বিধানসভার বিশেষ অধিবেশনের ভাষণে বললেন ফিরহাদ হাকিম, পুরো সিস্টেম ফেল করেছিল বলেন প্রাক্তন পুরমন্ত্রী। হ্যাঁ, বালিকে আমরা একসাথে করেছিলাম 15 সালে। এই উদ্দেশ্য নিয়ে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন বলে বালির মানুষেরও একই পরিষেবা হাওড়ার সাথে, কিন্তু সেই মেয়র যে হয়তো আপনাদের দলে আছেন, তিনি তখন ফেল করেছেন, সিস্টেমটা ফেল হয়েছে এবং তার জন্য বালিকে আবার আলাদা হয়েছে। কিন্তু তারপরেও কেন করা গেল না? তার কারণ তাদের বালির জেলাতে যখন এটাকে আলাদা করা হলো, সেই বিলটাকে এখানে পাশ করে রাজ্যপালের কাছে পাঠানো হলো। যখন উনি দিলেন এটা সালে, সেই সময় আমরা যখন বিলটাকে আবার আনলাম, সেই সময় প্রায় ইলেকশন সময় হয়ে এসেছে। আর এই কন্ট্রাক্টর করছেন না আমাদের উমেশ ভাই যে ছিলেন, आपको कहा जा रहा है जो कॉन्ट्रैक्टर के साथ आप बैठ के मीटिंग कर रहे हैं, बोल रहे कि आपके पार्टी टीवी में जो है उसको यह कर रहा है। हमें 5 बार विधायक हमें यानी पंचायत पार्लियामेंट्री और नॉन पार्लियामेंट्री करता है। আপনারা শুনলেন উন্নত পরিষেবার লক্ষ্যে বালিকে যুক্ত করা হয়েছিল, কিন্তু পুরো সিস্টেম তখন ফেল করেছিল। ফিরহাদ হাকিম তিনি তার বক্তব্য এটা। বিশেষ যে অধিবেশন বিধানসভার, সেই বিশেষ অধিবেশনে ফিরহাদ হাকিমের বক্তব্য ঠিক কী ছিল আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা এবং হাওড়া পুরসভার সঙ্গে যুক্ত করা হয়েছিল, কিন্তু সেই প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছিলেন প্রাক্তন মেয়র। উন্নত পরিষেবার লক্ষ্যেই বালিকে হাওড়া পুরসভার সঙ্গে যুক্ত করা হয়েছিল, কিন্তু পুরো সিস্টেমটাই ব্যর্থ হয়েছিল, ফেল করেছিল বলে ফিরহাদ হাকিম তৎকালীন। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, চলতি অধিবেশনে আনা হচ্ছে না বিদেশি অনুদান নিয়ন্ত্রক বিল। আজ এফসিআর বিল জেপিসিতে পাঠানোর প্রস্তাব আনতে চলেছে সরকার। 30 জন সদস্য রাখা হবে যৌথ সংসদীয় কমিটিতে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, বিরোধীরা একটা অংশ বারবার বলেছিল এই বিল প্রত্যাহার করতে হবে, আরেকটা অংশ মানে ডিএমকে এরা বারবার বলেছিল জেপিসিতে পাঠানোর কথা। জ্যোতির্ময়, দেখুন, মূলত খ্রিস্টান সংগঠনগুলো তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছে এবং বলছে যে তারা যে ধরনের চ্যারিটেবল কাজকর্ম করে, এই এফসিআর এর লাইসেন্স যদি কোনোভাবে উইথড্র করে নেওয়া হয় বা যদি রিনিউ না হয়, তাহলে সমস্ত রকম চ্যারিটেবল কাজ আটকে যাবে। স্বাভাবিকভাবেই যে ফর্মে এই বিল রয়েছে, সেই ফর্মে কখনোই খ্রিস্টান সংগঠনগুলো তারা বা সংস্থাগুলো তারা এই বিলকে সমর্থন করতে পারে না। বিশেষত দক্ষিণ এবং দেশের উত্তর পূর্বে এই খ্রিস্টান সংগঠনগুলোর নিয়ন্ত্রণ যে জায়গায় রয়েছে, তাতে আগামী দিনে ভোটে বড়সড় প্রভাব পড়তে পারে এবং বিরোধীদের আপত্তির কথা মাথায় রেখে এই বিলকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হচ্ছে। আরেকটি সূত্র দাবি করছে যে যেহেতু এনসিপিআই সাংসদদের এখনো পর্যন্ত মান্যতা দেননি স্পিকার, তাই কোনো গুরুত্বপূর্ণ বিল যদি ভোটাভুটি হয়, তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তারা হুইপ জারি করতে পারে। আর সেই হুইপ যখন 20 জন সাংসদ তারা অমান্য করবেন, তখন দলত্যাগ বিরোধী আইনে তাদের ব্যবস্থা গ্রহণের পথ আরো বেশি প্রশস্ত হয়ে যাবে। সেই কারণের জন্যই কৌশলী হয়ে সরকার এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ বিল এবারের অধিবেশনে আর আনছে না। ধন্যবাদ। দিল্লিতে ছাত্র বিক্ষোভের পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদে দিল্লি কাণ্ডে বিবৃতি দিতে প্রস্তুত সরকার, বিরোধীরাই সংসদ অচল করে রেখেছেন তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। सबसे पहले तो लापता, भाग गए, भगोड़े, इस प्रकार की भाषा भारत की सार्वजनिक जीवन में और संसदीय जीवन में अभी अभी सुनाई पड़ती है। जब से संसद सत्र शुरू हुआ तब से लगातार मैं संसद में आता हूं, मेरी चैम्बर में बैठा हूं। चूंकि संसद भवन के अंदर विपक्ष संसद को चलने ही नहीं दे रहा है, दोनों गृहों में, तो कोई जाकर क्या करेगा। नीट आंदोलन के छात्र प्रदर्शन पर सभी प्रकार की चर्चा करने के लिए सरकार तैयार है और चर्चा के लिए समय सुनिश्चित किया जाए और विपक्ष तैयार हो जाए। पहले तो ये यही मांग कर रहे थे, हमने हाँ बोल दिया,
मेरी ओर से भी मैंने कह दिया है कि मैं किसी भी सवाल का जवाब देने के लिए संसद में तैयार हूं, मगर वो चर्चा ही नहीं होने देना चाहती। अब जनता तय करे कौन भाग रहा है। सरकार हर चीज पर चर्चा के लिए तैयार है, संसद वो चलने दे बस। আর এই নিয়ে আপনাদের শোনালাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি যখন বলছেন যে বিরোধীরাই সংসদ অচল করে রাখছেন, তখন বিরোধীদের কি অভিযোগ, তাদের কি দাবি, শোনাই আপনার। We are not interested in listening to Mr. Amit Shah's imagination. We are not interested in him giving us a lecture or a discussion. We are interested in one simple thing. Did Mr. Amit Shah give this order to shoot our children, or did he not? If he did, he should resign because he is culpable. And if he did not, he should resign because he is incompetent. इस 20 दिन के लिए गायब हो गए। यहाँ बैठे थे, गाड़ी आती थी जाती थी, 30 गाड़ियां उनके। स्टूडेंट शुड नो दिस। 30 कार्स अराउंड अमित शाह। उनके घर के सामने जाइए, वहां पे मतलब 1000 पुलिस वाले खड़े हुए हैं कि कोई बच्चा ना आ जाए। ভারতের ঠিকানা ব্যবহার করে ভারত বিরোধী ছক, 12 দিনে রাজ্যে 2 জঙ্গি পাকড়াও। বড়সড় সাফল্য বেঙ্গল এসটিএফ এর। বর্ধমানের পর এবার হাবড়ায় জালে পাক জঙ্গি। আজকের এখনো পর্যন্ত বড় খবর, তপসিয়ার ঠিকানায় ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল এই রৌফ। পাক গুপ্তচর সংস্থার হয়ে চরবৃত্তি ফয়সালাবাদের রানা রৌফের। ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হাবড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এই পাক জঙ্গিকে। 12 দিনে রাজ্যে 2 জঙ্গি পাকড়াও। বড় সাফল্য বেঙ্গল এসটিএফ এর। জঙ্গি হামিমকে গ্রেপ্তার করা হয়েছিল বর্ধমান থেকে, আর এবার হাবড়া থেকে জালে আরেক পাক জঙ্গি। তপসিয়ার ঠিকানায় ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল রৌফ। পাক গুপ্তচর সংস্থার হয়ে চরবৃত্তির অভিযোগ এই রানা রৌফের বিরুদ্ধে। ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড। নিশ্চয় মনে আছে আপনাদের, এর আগে বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল জঙ্গি হামিমকে। তারপরে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয় তার বান্ধবী অর্পিতা সরকারকে। তারপরে তার আরো এক সঙ্গী আদিত্যকে গ্রেপ্তার করা হয় হাওড়া থেকে। আর সরাসরি আমরা যে খবরের দিকে এখন নজর রাখবো, ভারতের ঠিকানা ব্যবহার করে ভারত বিরোধী ছক। 31শে জুলাইয়ের পর 12ই আগস্ট 2 সপ্তাহে জালে রাজ্যে 2 জঙ্গি। বড়সড় সাফল্য বেঙ্গল এসটিএফ এর। আর হাবড়া থেকে যে পাক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল তাকে আদালতে পেশ করা হলো। দেখুন সেই ছবি। ইতিমধ্যেই তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এই রানা রৌফ এর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? তপসিয়া ঠিকানায় ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল এই রানা রৌফ। পাক গুপ্তচর সংস্থার হয়েও চরবৃত্তি ফয়সালাবাদের রানা রৌফের। কি বললেন? পাকিস্তান থেকে কবে এসেছেন? পাকিস্তান থেকে কবে এসেছেন? আর কে কে আছে জড়িত? কে কে আছে জড়িত? দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো দীপঙ্করের কাছে। দীপঙ্কর, এই রানা রৌফের গ্রেফতারি নিঃসন্দেহে বেঙ্গল এসটিএফ এর একটা বড় সাফল্য। আজকে তাকে একটু আগেই আদালতে তাকে নিয়ে যাওয়া হলো। এখনো পর্যন্ত এই রানা রৌফ সম্পর্কে কি কি জানা যাচ্ছে? কারণ আমরা যেটা জেনেছি যে সে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল এখানে এসে, এবং সেটা কোন সময় না যখন এসআইআর প্রক্রিয়া চলছিল ঠিক সেই সময়। দেখো, একদমই স্বাভাবিক। এটা আমরা কিছু আগে পর্যন্ত যেটা জানছিলাম যে বেশ কিছু মাস, তার মানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে বিগত সরকার, অর্থাৎ এই ভোটের আগের সময়কালে যে সময় এসআইআর চলছিল সেই সময়কালে তিনি এসেছিলেন এবং এসে পাকিস্তানের বাসিন্দা রানা রৌফ, তার সেই কাগজপত্র সেখানে এসটিএফ উদ্ধার করেছে। এর পাশাপাশি নেপাল সীমান্তকে ব্যবহার করে ভারতে ঢুকে হাবড়াকে সেফ করিডোর হিসাবে বেছে নিয়েছিল। হাবড়া থেকে বনগাঁ সীমান্ত, ভেজাডাঙ্গা সীমান্ত দুটোই কিন্তু খুব কাছাকাছি। আর সেই জায়গা থেকে হাবড়াকে তারা
সেফ করিডর হিসেবে বেছে নিয়েছিল। এখন যে প্রশ্ন, একে গ্রেপ্তার করার পর আরও একজন মোহাম্মদ ইজাজ তাকে গ্রেপ্তার করেছে, ভারতীয় নথি তৈরি করেছিল, জাল আধার কার্ড, যেটা ব্যবহার করে তিনি এখানকার ভারতীয় হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন রকম কাজ করেছেন। কি কাজ করেছেন বেশ কিছু ছবি সে এখান থেকে তুলে পাকিস্তানে পাঠিয়েছে, এমনটা আমরা জানতে পাচ্ছি। আর কি করেছে এগুলোই এখন এসটিএফের জানার বিষয়। স্বাভাবিকভাবে ফরেন অ্যাক্টের যে মামলা আছে সেই মামলা যেমন তার সঙ্গে যাবে, আর এর সঙ্গে যেগুলো আছে যে নাশকতামূলক কাজের সঙ্গে সে কতটা ইনভলভ ছিল এবং ভারতীয় জমি, ভারতীয় এলাকা, ভারতীয় ল্যান্ডে বসে যে কাজগুলো করেছে, হাবড়া থেকে কি কাজ করেছে, তার বাড়ি থেকে যে এলাকাতে থাকতেন সেখান থেকে যে সমস্ত কাগজপত্র উদ্ধার হচ্ছে সেইগুলোকে ধরেই কিন্তু এসটিএফ তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে। আজকে কিছুক্ষণ আগে তাকে বারাসত আদালতে নিয়ে আসা হলো, তার সঙ্গে মোহাম্মদ ইজাজ, তাকেও বারাসত আদালতে নিয়ে আসা হয়েছে। দুজনকেই আজকে প্রডিউস করা হবে এবং একই সঙ্গে এসটিএফ রিমান্ডে নেবে। তারপর তার সঙ্গে তদন্তের স্বার্থে তারা আরও বেশ গতি প্রক্রিয়া এগোবে। এর সঙ্গে আর কারা এসেছিল, আর কেউ যুক্ত আছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। প্রথমত বলে রাখি যে এই রানা রৌফ তিনি যখন নেপাল থেকে এসেছেন এসআইআর প্রক্রিয়ার সময়কালে, সেই সময়কালে এসআইআর চলাকালীন তিনি তার এই আধার কার্ড বানিয়েছেন। যখন গোটা দেশের ভোটার তালিকা তৈরি করা নিয়ে ব্যস্ত, সেই সময় একজন পাকিস্তানের জঙ্গি এসে এই জাল নথিপত্র সে তৈরি করতে পারলো এই নেটওয়ার্কের সঙ্গে, আর কারা যুক্ত রয়েছে, কারণ ফয়সালাবাদের বাসিন্দায় রানা রফ সে আর কাকে এখানে কাজে লাগিয়েছিল এই দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে, সেই সমস্ত বিষয়ে তদন্ত করা হবে এসটিএফ এর তরফ থেকে। তুমি নজর রাখো। পুলিশকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে রেখেছিল, বর্ডার সিকিউরিটি ফোর্সকে কাজ করতে দিত না, তাদের কেন্দ্রীয় সরকার বারবার জমি চেয়েছিল, ফেন্সিং করার জন্য করতে দেয়নি, এবং অবৈধ অনুপ্রবেশকে সর্বোচ্চ মাত্রায় নিয়ে গিয়েছিল এবং তাদের ভোট ব্যাংক বানিয়েছিল। বিদেশি, আমার সব থেকে বড় যেটা মনে হয় যে একে ইন্টারোগেশন করে এদের যে মোডাস অপারেন্ডি মোটামুটি এখনো যারা ধরা পড়েছে, এর আগেও ধরা পড়েছে বা এখনো সিক্রেট অপারেশন চলছে যতটা আমি জানি, যারা ধরা পড়ছে তাদের থেকে পুরো সিস্টেমটাকে হ্যাক করা উচিত, যে কিভাবে অপারেটেড হচ্ছে, কোথা থেকে হচ্ছে এবং এখানকার লোকাল কারা মদত করছে, কোথায় থাকতে সাহায্য করছে। পূর্ববর্তী সরকারের যারা এই গভর্নমেন্টটা চালিয়েছিল তারা। রানা রৌফ পাক গুপ্তচর জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করলো বেঙ্গল এসটিএফ এবং তপসিয়া যে সেকেন্ড লেন সে এখানেই যাবতীয় নথিপত্র তৈরি করেছিল, তার অ্যাড্রেস এই 5C তপসিয়া সেকেন্ড লেন বলে দাবি করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে ইজাজকে গ্রেপ্তার করা হয়েছে, ইজাজের যাবতীয় তথ্য সেটা মূলত জালিয়াতি করেই এইখানে সে যাবতীয় ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করেছিল বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। এবং যেটা সূত্রের খবর, ইজাজ যখন নেপালে কাজ করতো তখনই ওয়াবের সঙ্গে তার আলাপ হয় এবং তারপরই ইজাজের যাবতীয় নথিপত্র নিয়ে নিজের আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে। এবং ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ তাকে বাঘ গুপ্তচর এবং জঙ্গির সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমার সহকর্মী গৌরব দেবব্রতকে বলবো দেখানোর জন্য এই সেই বিল্ডিং 5C তপসিয়া সেকেন্ড লেন, এখানে এসে তার এইখানে অ্যাড্রেস পাওয়া গেছে এবং এসআইআর সময় সে যাবতীয় নথিপত্র ভেরিফিকেশন করেছিল, জাল নথি তৈরি করেছিল এখানে বসবাসের জন্য। স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও উদ্বেগ পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ কাঠমান্ডু থেকে ঢুকে সে কলকাতায় বসবাস করতে শুরু করে। সীমান্ত সুরক্ষাও কিন্তু একটা বড়সড় প্রশ্নকে দাঁড়িয়ে গেল। ক্যামেরা দেবব্রতের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, তপসিয়া। ये बंदा यहाँ रहता नहीं है, पहले यहाँ रहता ही नहीं है। वो पैसा खा के यहाँ प्रूफ बनवाया है, पैसा खिला के। और उसका बनो है रमजानी का बनो है इजाज भाई। हाँ, मोहम्मद इजाज वो अपना प्रूफ बोला मेरा भाई है। हम उसको कितना मरतबा बोले भी ये गलत कर रहे हो तुम। ये जो राना राउत का पिक्चर देखा आपने? हाँ, ये तो वाप नाम है इसका। हाँ, ये काठमांडू में रहता है। हाँ, पूछिए नाम से। हाँ। इजाज कहाँ रहता था? इजाज तो यहाँ शादी करके रहता है। इजाज ने कर दिया उसका हाँ, वो पैसा खा के उसका प्रूफ बनवाया है। कहाँ से बनवाया? यहीं से बनवाया अपना पूरा प्रूफ। दिखा सकते हैं आप कहाँ पे दुकान है? दुकान का यहाँ घर है उसका। अच्छा, वो ऐसे बहुत सारा बनाया है सर। नहीं, ये फर्स्ट टाइम वो किया है। ये आप कितने दिन से रह रहा था इधर? यहाँ रहता ही नहीं है सर। इजाज कितना दिन से रह रहा था? इजाज शुरू से रहता है, शादी करके शुरू से ही है सर। कुछ टाइम के लिए वहाँ भी वो देखिए, वो शुरू से जब से शादी किया ना इजाज, वो नेपाल में रहता था। फैमिली छोड़ के यहाँ रहता, फैमिली यहीं रहती थी, वहाँ नेपाल में वो रहता था। तो बीवी वाले बच्चों का खर्चा नहीं भी आता था, तो बीवी झमेला किया, वहाँ गया, नेपाल भी गया, नेपाल से फिर अपना मियाँ को लेके भी आया। लेके आने के बाद वो आपसे फिर दोस्ती पोस्ती हुआ है। वो आपको बोला है कि हम आधार कार्ड बना देंगे, तुम्हारा सब कुछ बना देंगे।
तुमको थोड़ा पैसा ले हमको देने पड़ेगा, मेरा घर में काम हम कराने। वो ऐसे करके पैसा लिया था लेकिन उससे। ये वहाब का कोई परिचय और देखिए वो नेपाल में वो जाके लड़के नेपाली लड़के से शादी किया था, 1 साल 2 साल रहा है, उसको छोड़ ये वाप अच्छा जो आधार कार्ड बनवाया है ना, वो शादी करके छोड़ भी दिया नेपाली लड़की को, लड़की खुद छोड़ दिया अच्छा उसको। वो आप उसके साथ इजाज का कैसे वही कलेक्शन नहीं, जैसे अब आप मेरे साथ में इजाज कभी नेपाल देखिए, गया जैसे था? कॉफी शॉप में हमारा अब गए तो हम लोग गए बैठ नेपाल में काम करता है। क्या काम करता था? वो चप्पल उप्पल का। चप्पल का काम करता है। वो इजाज नेपाल में काम हाँ। करते थे। कितना टाइम वो काम में ही दोस्ती यारी हुआ उसका। अच्छा का बात क्या बता रहे हैं हम, 2007 का बता रहे हैं, तब वहाँ पर ये काम करता था। कब वो वहाँ से उससे आ कैसे गया? हुआ था, कॉफी शॉप में बैठे तो बैठते वहाँ पर, तो नेपाल में 8 फसल में मतलब दुकान में ड्रिंक फिंक सब मिलता है, वो बैठते बैठते उन लोगों का दोस्ती हुआ, यहाँ तक का आ गया। अच्छा जब उसका हम लोग भी वहाँ काम करते थे, हम लोग जब पता चला, हम बोले ये क्या करो भाई, तो हम लोग कितना मतलब मना भी किया, अच्छा फिर हम लोग जब मना किया तो रुक गया, फिर चपनी चपनी में वो लोग आया है बनाया। আপনারা শুনলেন ঠিক কিভাবে কাজ করেছে গোটা বিষয়টা। নেপালে এই দুই জঙ্গির আলাপ, মানে রানা রফের সঙ্গে মোহাম্মদ ইজাজ, তার আলাপ হয় এই নেপালে কাজের সূত্রে, এবং সেখান থেকে এই ভারতে প্রবেশ এবং তপসিয়াতে এসে সেখানে এসআইআর যখন চলছিল সেই সময় ভারতের জাল নথি, ভুয়ো নথি তৈরির চেষ্টা, ওয়াহাব নামে ভুল নথি, পরিচয়পত্র, ভুয়ো পরিচয়পত্র তৈরির চেষ্টা এখানে। আর আপনাদের জানিয়ে রাখি যে এই অনুপ্রবেশকারী যারা অনুপ্রবেশকারী তাদের চাকে ঢিল এসআইআর। কেন বলছে এই কথাটা? কারণ যখন এই জাল নথি তৈরি করে কলকাতায় ঘাঁটি গাড়ার চেষ্টা চলছিল, সেই প্রচেষ্টাই কিন্তু বানচাল করেছে এই এসআইআর প্রক্রিয়া। তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজ তার ঠিকানা ব্যবহার করে এই রফের জাল নথি তৈরি হচ্ছিল। সেই সময়ে এই যে অনুপ্রবেশকারীদের চক্র, সেই চক্র তারা সেখানে নথিপত্র তৈরি করতে পারেনি। কিভাবে সেই চাকে ঢিল পড়লো, কিভাবে সেই চক্রান্ত ফাঁস হলো, আমরা জানবো। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, একদমই দেখো, এই যে অনুপ্রবেশকারী যেটা মূলত বলা হচ্ছে করাচির বাসিন্দা ওয়াহাব, এ কিন্তু স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতার তপসিয়ার 5C অর্থাৎ 5C তপসিয়ার 2nd লেনে, এবং সেখানে যখন পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নেয়, ইজাজের ঠিকানা নিজের ঠিকানা হিসেবে ব্যবহার করে নকল ভোটার কার্ড, নকল আধার কার্ড তৈরি করে, এবং সেই ঠিকানা তৈরি করে কলকাতায় সে পাকাপাকিভাবে থাকবে, এখানে চাকরি করে। মূলত তার পরিকল্পনা ছিল নেটওয়ার্ক তৈরি করার, এবং এই নেটওয়ার্ক তৈরি করার জন্য সে কিন্তু তপসিয়ার এই বাড়িটিকে বেছে নিয়েছিল, অর্থাৎ নিজের বন্ধুর বাড়িটিকে। এরপর 2013 সালে নিজের নেটওয়ার্ক তৈরির কাজ এখানে অধুরা থেকে সে চলে যায় হচ্ছে নেপালে, ফিরে যায় তার কারখানা, যেখানে মূলত সে জুতো তৈরি কারখানায় কাজ করতো। গত বছর 2025 সালে যখন এসআইআর প্রক্রিয়া চলছে, তখন কিন্তু ইজাজের পরিজনরা ইজাজ এবং ওয়াহাবকে ডেকে আনে। তাদেরকে বলা হয় যে তাদের এই যে ভোটার কার্ড, আধার কার্ড আছে, সেগুলো যাচাই হবে, কারণ এসআইআর প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী। যখন সেটা যাচাইয়ের কাজ শুরু হয়, তখনই কিন্তু আবার ওয়াহাব এখানে আসে, এবং এখানে 1 মাস লুকিয়ে থাকার পর ফের সে পালিয়ে যায়। অর্থাৎ কোথাওটা পরিষ্কার যে এসআইআর প্রক্রিয়ার জন্য কিন্তু ওয়াহাব আর এই যে ওয়াহাবের মধ্যে যারা অনুপ্রবেশকারী তাদের মৌচাকে ঢিল পড়েছে। যে তপসিয়া 2nd লেন থেকে সে এখানে থেকেছে, মূলত 2বার এখানে থেকেছে। প্রথমবার হচ্ছে 2012 সালে, 2nd বার হচ্ছে 2025 সালে। এই 2বারই এসেছে, প্রথমবার পাখাপাখি থাকার জন্য, দ্বিতীয়বার এসেছে এখানে কি হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড তার আদৌ থাকবে কিনা, সঠিক হচ্ছে কিনা সেটা দেখার জন্য। অর্থাৎ নিজের নেটওয়ার্ক তৈরির কাজ যেমন মাঝপথে সেরে গিয়েছিল সেটা দেখার জন্য এসেছিল, একই সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ডগুলো দেখতে এসেছিল সেগুলো সঠিক রয়েছে না বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু এসআইআর প্রক্রিয়া যেভাবে হতে শুরু করে, যেভাবে কাজ শুরু হতে যাচাই পদ্ধতি শুরু হয়, তাতেই সে ভয় পেয়ে যায়, এবং 1 মাস থেকে সে পালিয়ে যায় বলে ইতিমধ্যে জানতে পেরেছে তদন্তকারীরা। এবং ইজাজের দাদা তিনিও কিন্তু জানলেন যে এখানে লুকিয়ে ছিল, এবং লুকিয়ে থেকে যাবতীয় নথিপত্র এখানে কাজ করতে এসেছিল, যাতে তার এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তার ভোটার লিস্টে নাম উঠে যায়, সেটাও চেষ্টা চালিয়েছিল, কিন্তু সেটা হয়নি, এবং যে কারণে 1 মাস থেকে সে আবার পালিয়ে যায়। অর্থাৎ কোথাও না কোথাও এসআইআর প্রক্রিয়া কিন্তু এই অনুপ্রবেশকারীদের যে মৌচাক, তাতে ঢিল পড়াটাই বলা হচ্ছে। কারণ সেই যেভাবে এসআইআর প্রক্রিয়াতে যাচাই করা হয়েছে, তাতে কিন্তু এই ধরনের প্রক্রিয়া চলাকালীনই এই পাক জঙ্গিরা, অর্থাৎ এই যে অনুপ্রবেশকারী যারা ছিল, তারা কিন্তু এখান থেকে পালাতে বাধ্য হয়েছিল। যদি তারপরে আবারও তারা এখান থেকেই, এই দেশের মাটি থেকেই তাদেরকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। বলাই বাহুল্য 15 দিনের ব্যবধানে 2 জন জঙ্গি গ্রেফতার, বড় সাফল্য বেঙ্গল এসটিএফ এর। আর আমরা এই নিয়ে কথা বলেছিলাম স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জির সঙ্গে। তিনি কি বলছেন? তিনি বলছেন এই যে 2 জঙ্গির গ্রেফতারি, এটা আসলে হিমশৈলের চূড়া মাত্র। শোনাই আপনাদের। অর্গানাইজড
ক্লাস্টার্স রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান দ্বারা পরিচালিত ভারতবর্ষের ভিতরে, বাংলার ভিতরে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ তারা অপারেট করে এবং তারা শুধুমাত্র কোনো বিশেষ প্রজাতি বা বিশেষ রিলিজিয়নের নয়, হিন্দু পরিচিতি নিয়েই তারা আছে। এরকম ছোট ছোট ক্লাস্টার, কখনো কখনো সেটা কল সেন্টার, কখনো কখনো সেটা টেলিকম সেন্টার, এইসব করে বিভিন্ন রকম বিভিন্ন পরিচয়তে তারা অপারেট করছে এবং সেটা প্রতিটা ডিস্ট্রিক্টে এক্সিস্ট করে। আর আমরা এই নিয়েই কথা বলেছিলাম বঙ্গ বিজেপি সভাপতি তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তার বক্তব্য যেমন তুলে ধরবো আপনাদের সামনে, তার পাশাপাশি বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি বাকি বলছেন শোনায়। 80-র দশক থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। একটা ধর্মান্ধ মৌলবাদী ইসলামী ফ্যাসিজম সেটা গ্রাস করতে চাইছে ভারতবর্ষকে। আগের সরকার তোষণ, মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে নিজের নির্বাচনী কেন্দ্রকে পাকিস্তান বলতেও কুণ্ঠাবোধ করে। এগুলো তারই পরিণতি। বাম জমানায় যা ছিল সেফ প্যাসেজ, এখন সেফ হোম। লস্করে তৈবার জঙ্গি ধরা পড়েছে, ISIS-এর জঙ্গি ধরা পড়েছে, এখন আবার আরেকজন এজেন্ট ধরা পড়েছে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর জন্য, যারা বিরোধিতা করেন প্রগতিশীলেরা, তাদের জন্য কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। সেটা আর হবে না। এখন চোখ দেখাতে যাচ্ছে, এদের আসল এজেন্ট যে সে তো চোখ দেখাতে যাচ্ছে বা চলে গেছে, কোনটা হয়েছে আমি জানি না। হ্যাঁ, এরা সব মানে এরা এজেন্ট, এরা সাব এজেন্ট। আসল যে মেন এজেন্ট সে এজেন্ট এখন চোখের নিয়ে নাটক করছে, 20 বস্তা নিয়ে গেছে। আমি বলছি এই পুলিশই ছিল 3 মাস আগেও, এই পুলিশই ছিল 4 মাস আগেও। কোনো দিন পশ্চিমবঙ্গের ইতিহাসে গত 15 বছরে 15 বার দেখাতে পারেননি যে অন্য রাজ্যের পুলিশ না এলে পরে এই ধরনের জঙ্গি ধরা পড়েছে, বা যদিও ধরা পড়তো তাহলে ইনপুট থাকতো অন্য রাজ্যের। এই রাজ্যের পুলিশ এই রাজ্যের তদন্ত করে এই রাজ্য থেকে গ্রেপ্তার করছে। তার মানে বুঝতে পেরেছেন ভাইপোর কেন জাল। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল স্কুলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, তাহলে কি কারণে এই স্থগিত প্রথম কথা, এরপরে কবে থেকে আবারও শুরু হতে পারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে? তো কালকে সারাদিন আমরা এই খবর সম্প্রচার করেছি। আজকে তার বিজ্ঞপ্তিটুকু শুধুমাত্র হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে এসএসসি তরফ থেকে বলা হয়েছে যে আপাতত 14 তারিখ থেকে যে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল সেটা বন্ধ থাকছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকছে। কবে হবে তা নিয়ে কোনো সদুত্তর আপাতত এই বিজ্ঞপ্তিতে নেই। বলা হয়েছে ফার্দার নোটিশ অব্দি অপেক্ষা করতে হবে। এবং কেন বন্ধ হলো তার কারণ জাতিগত সংরক্ষণ নীতি নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে, ফলে আইনজীবীদের পরামর্শ নেবে এসএসসি এবং তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে যাতে ডেট এক্সটেনশন করা যায়। তার জন্য কিন্তু স্থগিত প্রক্রিয়া চলবে। ধন্যবাদ সুমন। এসএসসি চেয়ারম্যান দুষ্যন্ত নারিওয়ালা ঠিক কি বলেছিলেন শোনাই একবার আপনার। ওটা আমরা আমাদের অ্যাডভোকেটকে জানিয়েছি দ্য রিসেন্ট ডেভেলপমেন্টস ইন সুপ্রিম কোর্ট। উই হ্যাভ ইনফর্মড আওয়ার অ্যাডভোকেটস। তো অ্যাজ পার দেয়ার ডাইরেকশন অ্যান্ড অ্যাজ পার দ্য কোর্টস ডাইরেকশন আমরা ওটা প্রসিড করব। আপনারা কি কোর্টে জানাবেন? আমরা আমাদের অ্যাডভোকেটকে জানিয়েছি, অ্যাডভোকেট আবার কোর্টে মুভ করবেন। আপনারা সময় চাইবেন? এটা আমরা আমাদের যেহেতু রিসেন্ট চেঞ্জ হয়েছে, কিছু আমাদের প্রেয়ার ফর টাইম আমাদের থাকছে। নিয়োগের দাবিতে পথে এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। সল্টলেক করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল। 2025-এ এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের খালি হাড়ি হাতে নিয়ে বিক্ষোভ মিছিল। 31 আগস্টের মধ্যে নিয়োগের দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। খালি হাড়ি হাতে নিয়ে মিছিল এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল 2025-এর এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। দাবি হচ্ছে যে আমাদের 31 আগস্টের মধ্যে বলেছিল কমার্সের রিক্রুটমেন্ট দিতে, তো আজকে আমাদের প্রিভিয়ার ছিল কমার্সে, কিন্তু আমরা দেখি 10 তারিখে ওবিসি মামলার জন্য আমাদের প্রিভিয়ারটা উইথড্র করে ক্যান্সেল করে দেওয়া হয়, মানে বলে পরে করা হবে। কিন্তু এইটা আগের সরকার বলছিল 31 ডিসেম্বরের মধ্যে নেওয়া হবে, তখন এক্সটেনশন দিয়ে হলো 31